হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। তো আজকে কিন্তু আমাদের পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রথম ক্লাস। এর আগে আমরা পলিটি সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই এই ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা বাংলা ডিফেন্স একাডেমির যে প্লেলিস্ট আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা পলিটি সিলেবাসটা প্রথমে দেখে নিতে পারো। এমনকি সেই সিলেবাসের প্রথম যে চ্যাপ্টার আছে সেটাই কিন্তু দেওয়া রয়েছে ভারতীয় সংবিধান রচনার পটভূমি। তো এটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ক্লাসটি অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবে। তোমাদের বন্ধু বান্ধব যারা জিডি প্রিপারেশন নিচ্ছে 2025-এর জন্য, তারা অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে, যাতে তারা একদম পুরোপুরি ইউটিউব দেখে সেলফ স্টাডি করে প্রিপেয়ার হতে পারে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখে নাও যে আমাদের কোন কোন বার কি কি ক্লাস হয়। দেখো, বলা রয়েছে সপ্তাহে প্রত্যেক দিন কিন্তু ক্লাস রয়েছে, অর্থাৎ প্রত্যেক দিন সকালেও রয়েছে, 3 দিন ক্লাস রয়েছে। সকালে রবিবার দিন হিন্দি রয়েছে 9টার দিন, আবার বুধবার দিন স্ট্যাটিক জিকে রয়েছে, আর শনিবার দিন ভূগোল রয়েছে। এটা সকালের ক্লাস। বাদ বাকি প্রত্যেক দিনই কিন্তু বিকালে অর্থাৎ সন্ধ্যায় ক্লাস রয়েছে 7টার দিন। তো আজকে যেহেতু শুক্রবারে কিন্তু পলিটি ক্লাস রয়েছে, সেই জন্যই তোমরা আজকে ঠিক সন্ধ্যা 7টায় পলিটি ক্লাসটা করছো। প্রত্যেক দিন এই রুটিনেই ক্লাস হয়। তো তোমরা এখনো যারা জানো না, অবশ্যই এটাকে একটা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমাদের ক্লাসটা করতে সুবিধা হবে। ঠিক আছে? তো চলো এবার আমরা চলে যাই ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমিতে। প্রথমে রয়েছে, এই ঐতিহাসিক পটভূমিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা রয়েছে কোম্পানি শাসনের অধীন সংবিধানের বৃদ্ধি, আর একটা রয়েছে দ্য ক্রাউন রুল অর্থাৎ মুকুটের নিয়ম, মহারানী ভিক্টোরিয়ার নিয়ম। এটা আমরা পরে আসছি। দুইটা পয়েন্ট যেহেতু আলোচনা করা আছে, এই জন্য দেখো রেড কালারে লেখা রয়েছে এটা। এবার দেখো, প্রথমে আমাদের জানতে হবে রেগুলেটিং আইন জিনিসটা কি। রেগুলেটিং আইন কি দেখো বলা রয়েছে। আচ্ছা, এভাবে লিখে দেওয়ার একমাত্র কারণ হলো এটা তোমাদের কাছে খুব কম সময় রয়েছে, তাই না? এখন যদি তোমরা এটাকে স্ক্রিনশট করে এটাকে যদি তোমরা খাতায় নোটস করো, তাহলে খুব সুবিধা হবে। এই জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনকে, যেগুলো জিডির জন্য ইম্পর্টেন্ট, সেই লাইনগুলোকে লিখে দেওয়ার, যাতে তোমাদের স্ক্রিনশট করতে সুবিধা হয়। দেখো, প্রথম রয়েছে রেগুলেটিং আইন 1773 ছিল ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ব্রিটিশ সরকারের কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপ। অর্থাৎ রেগুলেটিং আইনটা ছিল তাহলে কি, এই যে প্রথম পদক্ষেপ কিসের জন্য? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু প্রথম পদক্ষেপ এই 1773 সালে রেগুলেটিং আইন। বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ, অরাজকতা দেখা দিয়েছিল। বাংলায় কিন্তু সেই সময়টায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অরাজকতা কিন্তু দেখা দিয়েছিল, যেটা খুবই ভয়ানক পরিস্থিতির সেই সময় সৃষ্টি হয়েছিল। দেখো, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলীকে স্বীকৃতি দেয় এবং ভারতের কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি স্থাপন করে। অর্থাৎ এই যে রেগুলেটিং আইন 1773, এটাতে কি করা হয়, কোম্পানির রাজনৈতিক আর প্রশাসনিক কার্যবলীগুলোকে আলাদা করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় প্রশাসনের, অর্থাৎ রাজ্যের কোনো প্রশাসন ব্যবস্থা সেই সময়টা ছিল না, একদম কেন্দ্রীয় প্রশাসনের যাতে কাজ করে সেই ব্যাপারে কিন্তু আলোচনা করা রয়েছে। দেখো, রেগুলেটিং আইন 1773 এবার একটা পয়েন্টই আলোচনা করা আছে। গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। আগে ছিল কি, গভর্নর অফ বেঙ্গল নামকরণ ছিল আগে। এবার সেই পদেরই যখন রেগুলেটিং আইন 1773 পাস করানো হলো, সেই মুহূর্তে এটা করে দেওয়া হলো কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এরপর দেখো, একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্থাপিত হয় 1774 সালে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কলকাতাতে সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? 1774 সালে। সেই সময় তাতে বিচারপতি এবং প্রধান বিচারপতির সংখ্যা কতজন ছিল? তাহলে কি হয়ে যাবে, প্রধান বিচারপতি ছিলেন একজন প্রধান বিচারপতি আর 3 জন কিন্তু বিচারপতি, অর্থাৎ টোটাল 4 জন ছিল, তাই? তো দেখো, এরপরে পিটসের ভারত শাসন আইন। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গারের জন্য এই নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই যে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিলেন
পিটস দ্য ইয়াঙ্গার, তার নাম থেকে কিন্তু এই পিটসের ভারত শাসন আইন করা হয়েছিল। গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের একটি আইন ছিল যেটি ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণে এনে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি সমাধান করা। আচ্ছা, তাহলে এই যে পিটসের ভারত শাসন আইন, এটা মেইনলি 1773 সালের যে রেগুলেটিং আইনটা ছিল, তার যে ত্রুটিগুলো হয়েছিল, তার যে ভুল ভ্রান্তি হয়েছিল, সেগুলোকে সংশোধনের উদ্দেশ্যে কিন্তু এই পিটসের ভারত শাসন আইনটা এসেছিল। দেখো, বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোর্ট অফ ডিরেক্টরস এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। অর্থাৎ যে সমস্ত ব্যবসা বাণিজ্য করা হতো, সেই ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু করা হয়েছিল কি কোর্ট অফ ডিরেক্টরসকে, এবং রাজনৈতিক কার্যকলাপ, যে সমস্ত রাজনৈতিক কার্যকলাপগুলো করা হতো তার জন্য কি বোর্ড অফ কন্ট্রোল কিন্তু গঠিত করা হয়েছিল। এরপর চার্টার কথার আক্ষরিক অর্থ কি? চার্টার, আমরা চার্টার আইন দেখার আগেই আমরা জেনে নিব যে চার্টার কথাটার আক্ষরিক অর্থ কি, তাহলে আমাদের চার্টার আইন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, চার্টার কথার আক্ষরিক অর্থ হলো সনদ বলতে পারি, আমরা বলতে পারি দলিল বলতে পারি, দানপত্র বলতে পারি, হুকুমনামা বলতে পারি, ফরমান বলতে পারি। যাই হোক, এই হলো এতগুলো অর্থ দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর দেখো চার্টার আইন 1793। এই আইন কোম্পানিকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য আরো 20 বছর সুযোগ করে দেওয়া হয়। অর্থাৎ চার্টার আইন 1793 ফলে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু 20 বছর আরো কিন্তু ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দেয়। ঠিক আছে, এরপরে দেখো বলা রয়েছে এবং ভারতীয় গভর্নর জেনারেলের ক্ষমতা আরো বাড়িয়ে দেওয়া হয়। ভারতীয় যে গভর্নর জেনারেল ছিল তার ক্ষমতা, তাকে আরো ক্ষমতা বেশি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এরপর চার্টার আইন 1813। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে। এবার 1793 আগেরটা যেটা ছিল, দেখো আগেরটা ছিল চার্টার আইন 1793, এতে আমরা দেখলাম যে 20 বছরের সুযোগ করে দেওয়া হয় আরো, কিন্তু এর পরেরটাতে দেখো বলা রয়েছে এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে। অর্থাৎ এতদিন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ 1813 সালে আগে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র তারা নিজেরাই ব্যবসা করেছিল, সেটা অবসান ঘটে। অর্থাৎ এই সময়টাই কিন্তু পৃথিবীর অন্য প্রান্ত থেকেও যে বণিকরা এসে ব্যবসা করার সুযোগ পেয়েছিল। দেখো, অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। এটা আমি আগের লাইনেই বললাম, যেহেতু একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে, তাহলে কি অবশ্যই তার মধ্যে অন্য কেউ এসেছিল, তাই না? এরপর দেখো, ভারতীয়দের ভাষার শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা। অর্থাৎ ভাষা শিক্ষা, নিজের ভাষা শিক্ষার জন্য কিন্তু 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপর দেখো, খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। অর্থাৎ এর আগে চার্টার আইন 1813 আগে কিন্তু খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের কোনো রকম অধিকার ছিল না বা পারমিশন ছিল না, কিন্তু এই চার্টার আইন 1813 পরে কিন্তু খ্রিস্টান মিশনারিদের ভারতবর্ষে ধর্ম প্রচারে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। দেখো, স্থানীয় প্রশাসককে কর প্রদান করা হয়। এরপর কোম্পানি সনদের মেয়াদ 20 বছর বৃদ্ধি করা হয়। এই যে সনদটা যেটা ছিল, যেটা চার্টারটা, সেটা আরো 20 বছর কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। এরপর দেখো চার্টার আইন 1833। এই আইনটি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত, যা 1833 সালে 28 আগস্ট কার্যকরী হয়। এবার যদি প্রশ্ন আসে চার্টার আইন 1833 যে আইনটা, সেটা কত তারিখ কার্যকরী হয়, তাহলে কিন্তু হয়ে যাবে কি 28 আগস্ট 1833 সাল, তাই তো? এই চার্টার আইন 1833 আরেক নাম কি বলা যেতে পারে? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তাই তো? এটা বলা যেতে পারে। এরপর দেখো, এই সময়কে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ বলা হয়। কোন সময়কে? এই যে চার্টার আইন 1833 যে সময়কালটা, এই সময়কালটা কিন্তু বলা হয় ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ, তাই তো? দেখো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা হলো? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আমরা একটু আগে দেখলাম, দেখো এখানে বলা রয়েছে গভর্নর অফ বেঙ্গলকে করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। এটা করা হলো রেগুলেটিং আইন 1773। এবার এর পরেরটাতে দেখো ঠিক এরকমই, গভর্নর অফ জেনারেল অফ বেঙ্গলকে আবার করা হলো কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে। ঠিক আছে, তাহলে
গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয় কোন আইনের মাধ্যমে? তাহলে হয়ে গেল কি চার্টার আইন 1833 এর মাধ্যমে। এরপর উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এটা আমরা আশা করি যে সকলেই জানি, তাই তো? আচ্ছা, সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এই আইনের মাধ্যমে। অর্থাৎ সিভিল সার্ভেন্ট যেটা ইউপিএসসি বর্তমান কন্ডাক্ট করে, তাই তো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো এই যে সিভিল সার্ভেন্টের কথা কিন্তু প্রথম উল্লেখ করা হয় চার্টার আইন 1833 এর মাধ্যমে, ঠিক আছে? এরপর দেখো এই আইনের মাধ্যমে অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রমে শেষ করা হয়। অর্থাৎ এই যে এতদিন করে 20 বছর করে বৃদ্ধি করা হলো, যাই করা হলো, তারপরে কিন্তু একটা স্পেশালি বলতে পারো যে এই চার্টার আইন 1833 এর মাধ্যমে কিন্তু কোম্পানির যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যিক কার্যক্রম অর্থাৎ বাণিজ্যিক কার্যকলাপ সেই সমস্ত কিছুই কিন্তু প্রায় বন্ধ করে দেওয়া হয়। এরপর দেখে নাও চার্টার আইন 1853 ভারতে পার্লামেন্টারি ব্যবস্থার ভিত্তি দৃঢ় হয়। অর্থাৎ ভারতের পার্লামেন্টারি ব্যবস্থার ভিত্তি দৃঢ় হয়, মানে পার্লামেন্ট গঠনের কথা বলা হয়। এরপর ম্যাকলে কমিটি 1854 সালে সরকারি কর্মনিয়োগের অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করে। অর্থাৎ এই যে ম্যাকলে কমিটি সেই প্রথম বলেছিল যে এটাতে আমরা এর আগেরটাতে দেখলাম চার্টার আইন 1833 এ দেখলাম যে সিভিল সার্ভেন্টের কথা কিন্তু বলা হয়, কিন্তু এরপরে চার্টার আইন 1853 তে বলা হয় যে সরকারি কর্মনিয়োগে, অর্থাৎ তুমি যে কোনো সরকারি চাকরি করো না কেন তার জন্য তোমাকে কিন্তু কি একটা পরীক্ষা দিতে হবে, অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। অর্থাৎ সরকারি চাকরি পেতে গেলে যারা পরীক্ষার দরকার আছে এটা কিন্তু চার্টার আইন 1853 তে কিন্তু বলা রয়েছে। আর সিভিল সার্ভেন্টের কথা বলা রয়েছে চার্টার আইন 1833 এ, ঠিক আছে? এরপরে দেখো এই আইনের মাধ্যমে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথককরণ করা হয়। অর্থাৎ এতদিন কিন্তু এই চার্টার আইন 1853 আগে আইন বিভাগ আর শাসন বিভাগটা একসঙ্গে ছিল, কিন্তু চার্টার আইন 1853 তে কিন্তু এই যে আইন বিভাগ আর শাসন বিভাগকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে? এরপর দেখে নাও ব্রিটিশ সরকারের শাসন, এটা দা ক্রাউন রুল, এটা সেকেন্ড পার্ট, তাই তো? 1858 থেকে 1947 একদম আমাদের স্বাধীনতার সময়কাল পর্যন্ত। দেখো এর মধ্যে রয়েছে কিছু পয়েন্ট আলোচনা করা আছে, প্রত্যেকটাই শর্ট করেই আলোচনা করা আছে, বিস্তারিত ক্লাস নেই এটাতে, পুরোটাই ওয়ান লাইনের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে যাতে তোমাদের প্রিপারেশনটা খুব ফাস্ট হয়। তো দেখো ভারত শাসন আইন 1858, লর্ড পামস্টন ছিলেন প্রধানমন্ত্রী যিনি এই আইন চালু করেন। অর্থাৎ এই যে ভারত শাসন আইন 1858 এটা চালু করেন কে? লর্ড পামস্টন। তিনি তাহলে সেই মুহূর্তে প্রধানমন্ত্রী ছিলেন, তাই তো? এরপর দেখো এই আইনের মাধ্যমে ভারত সচিব পদের সৃষ্টি হয়। অর্থাৎ এতদিন কিন্তু ভারতে সচিব ছিল না, ভারত শাসন আইন 1858 মাধ্যমে কিন্তু ভারতে সচিব পদের সৃষ্টি হয়। এরপর লর্ড স্ট্যানলি ছিলেন প্রথম ভারতীয় সচিব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, প্রথম ভারতীয় সচিব কে ছিলেন। এরপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের নামকরণ করা হয় ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে কি এইটারও আবার চেঞ্জ করে দেওয়া হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে হয়ে গেল কি ভাইসরয় অফ ইন্ডিয়া। এবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের ভাইসরয় নামকরণ করা হলো কোন আইনের মাধ্যমে? তাহলে অবশ্যই হয়ে যাবে কি ভারত শাসন আইন 1858, তাই না? আচ্ছা, ভাইসরয় ছিলেন ভারতীয় ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি। অর্থাৎ ভাইসরয়রা ছিলেন কে? ভারতের যে ব্রিটিশ যারা ছিল ব্রিটিশদের প্রতিনিধি ছিল। ক্রাউন মানে কি মুকুট বলা হয়েছে, মহারানী ভিক্টোরিয়া। আচ্ছা, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, তাই তো? এই আইনের মাধ্যমে পিটের ভারত শাসন আইন গৃহীত দ্বৈত শাসন ব্যবস্থার কিন্তু অবসান ঘটে। দ্বৈত শাসন ব্যবস্থা পুরোপুরি অবসান ঘটানো হয় এই ভারত শাসন আইন 1858 মাধ্যমে। পরে দেখো ভারত পরিষদ আইন 1861, বোম্বাই মাদ্রাজ এর স্ব-পরিষদ গভর্নরকে আইন সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয় যাতে তারা আইন সম্পর্কে অবগত থাকতে পারে, এমনকি তাদের রাজ্য বা তাদের এলাকা নিজেরাই দেখাশোনা করতে পারে। বাংলা 1862, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ 1886 এবং পাঞ্জাব 1897 এর জন্য পৃথক ও নতুন আইন পরিষদ গঠিত হয়। প্রত্যেকটার জন্য কিন্তু পৃথক এমনকি নতুন নতুন কিন্তু আইন পরিষদ গঠিত হয় যাতে তাদের সেই জায়গাটাকে সঠিকভাবে কিন্তু পরিচালনা করা যায়। এই আইনের মাধ্যমে ভাইসরয়ের আইনসভায় ভারতীয়রা প্রথম বেসরকারি সদস্য হিসেবে যোগদানের সুযোগ পায়। তাহলে এই যে ভারত পরিষদ আইন 1861, এই আইনের মাধ্যমে কিন্তু কি ভাইসরয়ের আইনসভাতে ভারতীয়রা প্রথম
একদম প্রথম কিন্তু বেসরকারি সদস্য হিসেবে কিন্তু যোগদানের সুযোগ পায়, এর আগে পেত না। এই ভারত পরিষদ আইন 1861 যখন আসলো তখনই ভাইসরয়ের যে সভায় বেসরকারিভাবেই হোক কিন্তু ভারতীয়দের কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। এরপর এই আইনটি ভারত সরকারের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্বে ভারত সচিবকে অর্পণ করে। তাহলে কি ভারত সরকারের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ, যাতে ভারত সরকার সরাসরি একদম হাত থেকে বেরিয়ে না যায়, একদম সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু এই সচিবের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণের জন্য বজায় রাখার দায়িত্ব ভারতের সচিবকে দেওয়া হয়, যাতে বেরিয়ে না যায়, যাতে ভারত হাতের মধ্যেই থাকে, এই জন্য সচিবকে পুরোপুরিভাবে ক্ষমতা দেওয়া হয়। এরপর দেখো ভারতীয় পরিষদ আইন 1892, এই আইনের মাধ্যমে ভারতের আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয়। এবার বাজেট ইকোনমিক্যাল টার্মস, তাই না, যে বাজেট যখনই আসবে একটা বছরের বা একটা নির্দিষ্ট সময়ে একটা কি পূর্ব পরিকল্পনা কি হবে, কত টাকা আমরা খরচ করব, কিভাবে খরচ করব, কোন দিক দিয়ে খরচ করব, পুরোটা কিন্তু এই বাজেটে আলোচনা করা হয়। তো তাই তো এখানে বলা আছে এই আইনের মাধ্যমে ভারতীয় আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয়। পরোক্ষ নির্বাচনের নীতি গৃহীত হলেও প্রত্যক্ষভাবে নির্বাচনের কথা ব্যবহৃত হয়নি। তাহলে এই সময়টাতে পরোক্ষ নির্বাচনের কথা, প্রত্যক্ষ না, অবশ্যই পরোক্ষভাবে কিন্তু নির্বাচনের কথা উল্লেখ হয়েছে, কিন্তু কিন্তু কি প্রত্যক্ষভাবে নির্বাচনের কোনো কথা ব্যবহার করা হয়নি বা উল্লেখ করা হয়নি, পরোক্ষভাবে ভোটের কথা বলা হয়েছে। ভারতীয় পরিষদ আইন 1909 এর পরে এই আইনটি মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। মনে রাখবে, মরলে মিন্টো সংস্কার আইন নামে কোন আইনটি পরিচিত, অর্থাৎ ভারত পরিষদ আইন 1909 কিন্তু মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। কেন্দ্রীয় এবং প্রাদেশিক, এটা কি আইন পরিষদের সদস্য সংখ্যা আরো যা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি করা হয়। সাম্প্রদায়িকতার ভিত্তিতে কিন্তু নির্বাচন ব্যবস্থাটা চালু করা হয়, অর্থাৎ দেখো মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গৃহীত হয় বা মুসলিমদের জন্য কিন্তু পৃথক নির্বাচক মণ্ডলী গৃহীত হয়, অর্থাৎ সাম্প্রদায়িকতা ভিত্তিতে হিন্দু মুসলিম খ্রিস্টান যারা আছে তাদের সবাই কিন্তু সাম্প্রদায়িকতা ভিত্তিতে তৈরি করা হয়েছে। লর্ড মিন্টো এই ব্যবস্থা প্রবর্তন করায় লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক ভোট দানের জনক বলা হয়। অর্থাৎ এই যে সাম্প্রদায়িকতা ভিত্তিতে যে নির্বাচন ব্যবস্থাটা চালু হয়, এটা চালু করেন লর্ড মিন্টো, ঠিক আছে। লর্ড মিন্টো চালু করেছিলেন জন্যই লর্ড মিন্টো কিন্তু বলা হয় সাম্প্রদায়িক ভোটদানের জনক, অর্থাৎ যে সম্প্রদায় থেকে মানুষ আছে বেশি, যে কমিউনিটি থেকে বেশি মানুষ বিলং করছে, সেখান থেকে কিন্তু সেই কমিউনিটির একজনকে নির্বাচক মণ্ডলী গৃহীত হয় বা নির্বাচন যে হবে সেখানকার নেতা হিসেবে কিন্তু তাকেই বেছে নেওয়া হয়। আচ্ছা, সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন প্রথম ভারতীয় আইন সদস্য, তিনি লর্ড সিনহা নামে পরিচিত। আচ্ছা, তাহলে এটা মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ভারতীয় আইন সদস্য ছিলেন, এমনকি তিনি কি লর্ড সিনহা নামেও কিন্তু পরিচিত ছিলেন। এরপরে দেখে নাও ভারত শাসন আইন 1919, এই আইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভাকে দুইটা ভাগে ভাগ করা হয় এই ভারত শাসন আইন 1919 এর মাধ্যমে। এই আইনের মাধ্যমে প্রথমবার ভারতবর্ষে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা হয়, অর্থাৎ এই আইনটাই প্রথম কিন্তু নির্বাচন ব্যবস্থা চালু করেছে প্রত্যক্ষভাবে, ঠিক আছে, একদম সরাসরি প্রত্যক্ষভাবে। আর পরোক্ষভাবে করেছিল কে? পরোক্ষভাবে করেছিল এই ভারতীয় পরিষদ আইন। এরপরে দেখো এই আইনের মাধ্যমে প্রথমবার ভারতবর্ষে, এটা আলোচনা করলাম, এটা দেখো মুসলিম সহ শিখ, ইউরোপিয়ান, খ্রিস্টান ও অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য পৃথক ভোটদানের ব্যবস্থা করা হয়, অর্থাৎ তাদের নিজস্ব জাতিদের জন্য একটা কিন্তু পৃথক কিন্তু কি ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল এই ভারত শাসন আইন 1919 এর মাধ্যমে। 1926 সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়, যেটা কিনা সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কি, যেটা কি করছে বর্তমান, অবশ্যই তোমরা জানলে কমেন্ট করবে, ঠিক আছে। দেখো এরপর ভারত শাসন আইন 1935, এই আইনটি ভারতীয় সংবিধান রচনার মূল উৎস। মানে
এতক্ষণে যা পড়লাম তার মধ্যে সবচেয়ে বেশি অবদান যদি কোনো একটা আইনের থেকে থাকে ভারতের স্বাধীনতার জন্য, সেটা হলো এই ভারত শাসন আইন 1935। ঠিক আছে, এই আইনটি ভারতের সংবিধান রচনার মূল উৎস, তাই তো? কেন্দ্রীয় প্রাদেশিক সরকারকে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয়। প্রথম কি আছে? কেন্দ্রীয় তালিকা, অর্থাৎ এখানে এই তালিকার মধ্যে আলোচনা করা হয়েছে যারা সরাসরি কেন্দ্রীয় সরকার যেসব কাজগুলোতে হস্তক্ষেপ করে সেগুলোকে কেন্দ্রীয় তালিকার বিষয় হিসেবে তুলে ধরা হয়। প্রাদেশিক তালিকা, যেটা যে রাজ্য তালিকা বলতে পারো, যেটা পুরোপুরি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ, এটা বলতে পারো যেসব কাজকর্মের উপর রাজ্য সরকারের অধিকার বেশি বা রাজ্য সরকার যেগুলা কাজকর্ম করে থাকে সেগুলাই রাজ্য তালিকা, প্রাদেশিক তালিকার বিষয়। এবার যৌথ তালিকা, এই যে কেন্দ্রীয় তালিকা আর প্রাদেশিক তালিকা দুটা মিলে, এটা দুইজন মিলে যে কাজটা করে থাকে, এই দুইজন মিলে যে কাজটা করছে সেটা এই একসঙ্গে যে কাজটা সেটাই হলো কি এই যৌথ তালিকা। অর্থাৎ এখানে 36টি বিষয় কিন্তু রয়েছে। যেমন কেন্দ্রীয় তালিকাতে 59টি বিষয়, প্রাদেশিক তালিকাতে 54টি বিষয়, এমনকি যৌথ তালিকাতে 36টি বিষয় কিন্তু পর্যালোচনা করা রয়েছে। পিছিয়ে পড়া শ্রেণী, মহিলা ও শ্রমিক শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থা করা হয়। পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ সংরক্ষণের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছিল। মহিলা রয়েছে তার মধ্যে, শ্রমিক শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থা করা হয়। এরপর দেখো, কেন্দ্রীয় সরকারের মুদ্রা ও ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য আরবিআই গঠিত হয়। অর্থাৎ আমাদের দরকার ছিল সেই মুহূর্তে একটা ব্যাংকের যে কিনা ভারতের টাকা কড়ি সংক্রান্ত সমস্ত কিছু নজর রাখবে বা খেয়াল রাখবে। তা সেই জন্য মুদ্রা ও ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য আরবিআই গঠিত হয় 1935 সালে। ঠিক আছে, 1935 সালে 1 এপ্রিল কিন্তু আরবিআই গঠিত হয়। এরপর 1937 সালে যুক্তরাষ্ট্রীয় আদালত গড়ে ওঠে দিল্লিতে। এই আদালতের মূল আপিল পরামর্শদাতা এলাকা ছিল। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় আদালত তাহলে প্রথম কোথায় গড়ে ওঠে? অবশ্যই দিল্লিতে গড়ে ওঠে 1937 সালে, মনে রাখবে এটা। এরপর দেখো 1936 সালে 15 মার্চ লর্ড ক্লিমেন্টো অ্যাটলি ঘোষণা করেন যে ব্রিটেন ভারতকে স্বাধীনতা অর্পণ করতে প্রস্তুত। তাহলে প্রথম কে ঘোষণা করেন যে ব্রিটেন ভারতকে স্বাধীনতা অর্পণ করতে প্রস্তুত? তাহলে এটা হবে 1936 সালে 15 মার্চ লর্ড ক্লিমেন্টো অ্যাটলি, তিনি প্রথম ঘোষণা করেন, তাই তো? এরপরে দেখো 1949 সালে 26 নভেম্বর পূর্বে এই আইনের দ্বারা ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। অর্থাৎ 1949 সালে 26 নভেম্বর এর পূর্বে, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনার পূর্বে কিন্তু এই 1935 সালের যে ভারত শাসন আইন ছিল, এই শাসনের উপর নজর দিয়ে বা এই শাসনের উপর ভিত্তি করে কিন্তু এই আইনের উপর ভিত্তি করে কিন্তু ভারত শাসিত হতো বা ভারতকে শাসন করা হতো। তারপর যখন নতুন আইন চালু হয়ে গেল, ভারতের সংবিধান কার্যকরী হয়ে গেল, তারপর সেই কার্যকরী যে সংবিধান তার উপরই কাজ চললো, তার উপরেই শাসন হতে শুরু করলো। কিন্তু তার আগে কিন্তু এই ভারত শাসন আইন 1935 দ্বারা কিন্তু ভারত শাসিত হতো। দেখো এরপরে ভারতীয় স্বাধীনতা আইন 1947। এই আইনের ফলে ব্রিটিশ শাসনের অবসান হয়। অর্থাৎ বুঝতেই পারছি 1947 সাল মানে কি 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস, তাই তো? এই আইনের ফলে ব্রিটিশ শাসনের অবসান হয়, এর থেকে পুরোপুরিভাবে ব্রিটিশ চলে যায়। 1947 সালে 15ই আগস্ট থেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ভারত আত্মপ্রকাশ করে, তাই না? এরপরে দেখো লর্ড মাউন্টব্যাটেন শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, মনে রাখবেন। এরপর রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তিনি আবার সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মনে রাখবে এই যে রাজা গোপালাচারী তিনি কিন্তু কি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তিনি আবার সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া যে কোনো আইন বাতিল করার ক্ষমতা ভারতীয় গণপরিষদের কাছে হাতে অর্পিত হয়। অর্থাৎ ব্রিটিশ সরকার যত আইন তৈরি করেন বা যত আইন রচনা করেছিল বা করছিল সেই সময় সমস্ত কিছুই কিন্তু গণপরিষদ বাতিল করে দিয়েছিল। তো আজকে এই ছিল আমাদের ক্লাস, ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি একটু বুঝতে অসুবিধা হয় তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধব যারা জিডির প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।